আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আকিরা, আরিফুল ভালো আছো? আবির? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিফুল আছো? শুনতে পাচ্ছ? আরিফুল, মোহাম্মদ সরকার? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আরিফুলকে শুনতে পাচ্ছে? আরিফুল শুনতে পাচ্ছে না নিশ্চয়ই। যারা শুনতে পাবে কিন্তু মাইকের সমস্যার কারণে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আরিফুল অ্যান্সার করেছে। সাকিন খান, তানভীর, নাহিদুর রহমান? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি স্যার, শুনতে পাচ্ছি। এই যে তিনজন নতুন স্টুডেন্ট যে জয়েন করেছে, এদের কোনো খবর আছে? এরা কি জয়েন করেছে? এর মধ্যে নাহিদুর রহমান আছে, বাকিরা? ওকে, I have to see their present class. কি থামা নাকি? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা ওকে, যাচ্ছে। তোমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র এর প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবস্থাপনার ধারণা। গত ক্লাসে আমরা প্রাথমিক আলোচনা করেছি। আজকে স্লাইড ধরে ধরে আলোচনা করার কথা গত ক্লাসেই ঘোষণা দেওয়া হয়েছে এবং এটি এই প্রথম অধ্যায় দ্বিতীয় পত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের এই অধ্যায়ে আমরা 3টি পর্বে আলোচনা করার চেষ্টা করব। প্রথম পর্বে হচ্ছে ব্যবস্থাপনা কাকে বলে ও ব্যবস্থাপক কে, দ্বিতীয়ত ব্যবস্থাপনা মৌলিক উপকরণ, তৃতীয়ত ব্যবস্থাপনা মৌলিক কাজ। এরপরে দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্বে এইভাবে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এই অধ্যায়ে যাদের জানার পরিধি কম হবে, পরবর্তী অধ্যায়গুলো তাদের জন্য বোঝা কষ্টকর হবে। এজন্য প্রত্যেক ক্লাসেই উপস্থিত থাকতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপক কে? তোমরা জানো প্রথম অধ্যায় প্রথম পর্বে মানে প্রথম পত্রে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পর্বে আমরা ব্যবসায় সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছি। এখন যে ব্যবসায় করুক না কেন, প্রত্যেকটি ব্যবসারই মূল উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, মিউট করো যাদের সমস্যা হচ্ছে তাতে মিউট করো, মূল লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়ন করবার জন্য একদল লোক কাজ করেন, তাই না? প্রত্যেকটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়ন করবার জন্য কিছু মৌলিক উপকরণ লাগে বাস্তবায়ন করবার জন্য। এই মৌলিক উপকরণগুলোর যথাযথ ব্যবহারের উপরেই প্রতিষ্ঠানের সফলতা ব্যর্থতা নির্ভর করে, অর্থাৎ লক্ষ্য অর্জন হবে কি হবে না এটি নির্ভর করে। তো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে চাইলে প্রতিষ্ঠানের যে সকল মৌলিক উপকরণ রয়েছে, এই মৌলিক উপকরণগুলোকে কাজে লাগাতে হবে। কেমন করে? যথাযথভাবে কাজে লাগাতে হবে, দক্ষতার সহিত কাজে লাগাতে হবে। তো এই উপকরণগুলোকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য প্রতিষ্ঠানে কিছু কাজ সম্পন্ন করতে হয়। এই কাজগুলো সমষ্টি হচ্ছে আমাদের ব্যবস্থাপনা। তো আমরা যদি একটু স্লাইড ধরে আলোচনা করি যে ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে ব্যবস্থাপনা। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত যে সকল উপকরণ রয়েছে, এই উপকরণগুলোর কার্যকর ব্যবহার করার সকল প্রয়াস প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে। অর্থাৎ আমি উপকরণগুলোকে সর্বোত্তম ভাবে ব্যবহার করতে চাই, তার জন্য আমি কি করছি, যা করছি, যে সকল কাজ করছি, এই কাজগুলো সমষ্টি হচ্ছে ব্যবস্থাপনা। আমরা যদি আরো একটু বিস্তারিত আলোচনা করি, ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন উপকরণগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে বিভিন্ন কার্যাবলী পরিচালনা করা হয়ে থাকে। আর এই কাজগুলো সমষ্টি হচ্ছে ব্যবস্থাপনা। শুরুতে বলেছি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটির প্রতিশব্দ হলো ব্যবস্থাপনা। আমরা তো এই ব্যবস্থাপনার অনেকগুলো বাংলা শব্দ দেখলাম, কিন্তু এই ম্যানেজমেন্ট শব্দটাকে ভেঙে কি আমরা কোনো বিশ্লেষণ করতে পারি? আমরা যদি ভেঙে দেখার চেষ্টা করি যে ম্যানেজমেন্টকে 3টি অংশে ভাগ করা যায়। একটা হলো ম্যানেজ প্লাস মেন
প্লাস টি অর্থাৎ ট্যাক্টফুলি গতদিন আমরা বলেছিলাম কি মনে আছে? ইলহাম মনে আছে? ইয়েস স্যার। হ্যাঁ, সরকার মনে আছে? ইয়েস স্যার। হ্যাঁ, যে আমরা জি যদি স্যার ম্যানেজমেন্ট শব্দটাকে ভাঙি, দেখো তো তিনটি অংশ পাওয়া যায়, ম্যানেজ প্লাস মেন প্লাস টি ট্যাক্টফুলি। আচ্ছা, এখানে ম্যানেজ মেন না হয়ে ম্যান হতে কি পারতো? ম্যান বলা যাবে? না স্যার। ম্যান মানে মানুষ, আর মেন মানে হচ্ছে যে মানুষগুলো। কোন মানুষকে বোঝায়? একটি প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কারা কাজ করে? শ্রমিক কর্মচারী তো কাজ করে নাকি? কাদেরকে দিয়ে কাজ করানো হয়? শ্রমিক কর্মচারী। শ্রমিক কর্মচারী কাজ করে, তাই না? তাহলে একটি প্রতিষ্ঠানে শ্রমিক কর্মচারী লাগে। এই শ্রমিক কর্মচারীদেরকে যদি ম্যানেজ করে আমরা কৌশলে কাজ করিয়ে নিতে পারি, এই কৌশলে কাজ করে নেওয়ার নামই হচ্ছে ব্যবস্থাপনা। তার মানে এখান থেকে আমরা জানি ম্যানেজ প্লাস মেন প্লাস টি ট্যাক্টফুলি। বুঝতে পারছো? একটি প্রতিষ্ঠানে কম বেশি 6টি উপকরণ লাগে। কয়টি উপকরণ লাগে একটি প্রতিষ্ঠানে মৌলিক লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য? কয়টি? 6টি 6টি। প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু ইংলিশ ওয়ার্ড এম দিয়ে শুরু হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ড এম দিয়ে শুরু হয়েছে। তাহলে মেন একটা এখানকার দেখানো হয়েছে, অর্থাৎ শ্রমিক কর্মচারী লাগে। কারণ হলো শ্রমিক কর্মচারী ছাড়া প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব নয়। তাহলে শ্রমিক কর্মচারী লাগে। তাহলে শ্রমিক কর্মচারী হচ্ছে প্রতিষ্ঠানের একটি মৌলিক উপকরণ। ঠিক আছে? তাহলে নিয়োজিত শ্রমিক কর্মচারীদের দ্বারা কৌশলে কাজ উদ্ধার করে নেওয়ার প্রক্রিয়াকে ব্যবস্থাপনা বলে। তোমরা কি বুঝতে পেরেছো এটা? ইয়েস স্যার। আমার প্রতিষ্ঠানের ইয়েস যে স্যার সকল যে লক্ষ্যই আমি উদ্দেশ্য অর্জন করবার চেষ্টা করি না কেন, এই লক্ষ্য অর্জন করতে গেলে আমি গতদিন বলেছি, ধরে নাও যে আমি পোশাক উৎপাদন করব। তাহলে পোশাক উৎপাদন করতে চাইলে আমাকে শ্রমিক কর্মচারীদেরকে দিয়ে পোশাক উৎপাদন করতে হবে। শ্রমিক মেশিন লাগবে, টাকা পয়সা লাগবে, কাঁচামাল লাগবে, তাই না? তাহলে আমাদের এই উপকরণগুলোকে আমি যদি সর্বোত্তম ভাবে ব্যবহার করতে না পারি, দক্ষতার সাথে কাজে লাগাতে না পারি, তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। এই জন্য বলা হচ্ছে লক্ষ্য, এই যে লাস্ট লাইন দেখো, লক্ষ্য নির্ধারণ। এই লক্ষ্য নির্ধারণ করার পর এই লক্ষ্য অর্জন করার জন্য মৌলিক যে সকল উপকরণ রয়েছে, এই মৌলিক উপকরণগুলোকে সংগ্রহ করা। ইংলিশে সংক্ষেপে বলা হয় 6M। 6M, এজন্য 6M। এই 6M কে প্রপারলি কাজে লাগানোর জন্য একজন ব্যবস্থাপক কি করে? ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু মৌলিক কাজ করে থাকে। এই যে ব্যবস্থাপনা কার্যাবলী। যদি ব্যবস্থাপনা কার্যাবলী দক্ষতার সহিত করা সম্ভব হয়, তবেই নির্ধারিত সময় কম খরচে লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। তার মানে আমরা এই সমীকরণটাই আসলে ব্যবস্থাপনা হিসেবে ট্রিট করতে পারি, যে লক্ষ্য নির্ধারণ, মৌলিক উপকরণগুলোকে সংগ্রহ, ব্যবস্থাপনা সংক্রান্ত কাজগুলো দক্ষতার সহিত কাজ সম্পন্ন করার পর লক্ষ্য অর্জন করার জন্য যে প্রয়াস প্রচেষ্টা, সেটাই হচ্ছে আমাদের ব্যবস্থাপনা। বুঝেছো? কে কে বুঝেছো? জি স্যার। স্যার বুঝছি। আর কে বুঝতে পেরেছে? স্যার বুঝেছি স্যার আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা এখন নেক্সট চলে যাই, যে ব্যবস্থাপক কে? যিনি এই মৌলিক লক্ষ্য নির্ধারিত লক্ষ্য অর্জন করার জন্য যে সকল মৌলিক উপকরণ সংগ্রহ করা হয়েছে, এই মৌলিক উপকরণগুলোকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য যিনি ব্যবস্থাপকীয় কাজগুলো সম্পূর্ণ করেন, ব্যবস্থাপনা সংক্রান্ত কাজগুলো সম্পূর্ণ করেন, তাকে ব্যবস্থাপক বলা হয়। আমরা আরেকটু যদি বলি, একটি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করবার জন্য একজন ব্যবস্থাপক যে ব্যবস্থাপনা সংক্রান্ত যে কাজগুলো সম্পূর্ণ করেন, মানে ব্যবস্থাপনা সংক্রান্ত যে কাজগুলো যিনি সম্পূর্ণ করেন, তাকেই ব্যবস্থাপক বলা হয়। আর একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যে সকল কাজ সম্পূর্ণ করেন, সেই কাজগুলো সমষ্টি হচ্ছে ব্যবস্থাপনা। আমি আরেকভাবে বললাম, প্রশ্ন থাকলে করতে পারো। এখন এই যে লক্ষ্য কাকে বলে, লক্ষ্য কাকে বলে সেটা জানতে হবে। মৌলিক উপকরণগুলো কি কি সেটা জানবো, ব্যবস্থাপনার কার্যাবলী কাজগুলো কি কি সেটা জানবো। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এতটুকু। খুব মনোযোগ সহকারে শুনবে, আমাদের যেহেতু সবাই কম, এর মধ্যে শেষ করতে হবে। তিনটি বিষয় জানবো, লক্ষ্য কাকে বলে, মৌলিক উপকরণগুলো কি কি, ব্যবস্থাপনা কার্যাবলীগুলো কি কি। যেহেতু আজকের আলোচনার বিষয়বস্তু একটি সমীকরণকে স্ট্যান্ড করলে আমাদের এই তিনটি চারটি বিষয় পাই, তাহলে এই লক্ষ্য কাকে বলে? দেখো, পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। অর্থাৎ আমি
যা যা এখন করছি এই করার পেছনে আমার কি কারণ? একটি নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়ন করা। তাহলে আমি লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য লক্ষ্যকে কেন্দ্র করে পরিকল্পনা করছি। সুতরাং এই পরিকল্পনার মাধ্যমে আমি যা অর্জন করতে চাই সেটাই হচ্ছে আলটিমেটলি লক্ষ্য। দেন প্রশ্ন হচ্ছে যে মৌলিক উপকরণগুলো তাহলে কি? লক্ষ্য অর্জনে একটি প্রতিষ্ঠানে দুই ধরনের উপকরণ ব্যবহার করা হয়ে থাকে। কয় ধরনের বলো তো দেখি? কয় ধরনের? দুই ধরনের। আবার বলো কয় ধরনের? সবাই একসাথে বলো। দুই দুই ধরনের ধরনের স্যার। দুই ধরনের উপকরণ ব্যবহার করা হয়। দুই ধরনের এই দুই ধরন কোন ধরন? আমরা যে 6M অর্থাৎ 6টি উপকরণের কথা বলা হয়েছে, এই 6টি উপকরণকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, দুইটা ক্যাটাগরি ভাগ করা হয়েছে। এই 6 ধরনের উপকরণগুলোর মধ্যে রয়েছে, দেখো এখানেই খুঁজে পাবো মানুষ, জনশক্তি বা মানব সম্পদ, দেন কাঁচামাল, অর্থ, যন্ত্রপাতি, বাজার, পদ্ধতি। এই মানুষকে মেন বলা হয়, শ্রমিক কর্মচারী বলা হয় মেন, MEN মেন। কখনো ম্যান লিখলে সেটা কাটা, মেন। তারপর হচ্ছে র মেটেরিয়াল মানে ম্যাটেরিয়ালস, মানি, মেশিনারিজ, মার্কেট, মেথড। বলো তো দেখি সবকটার শুরুতে এম আছে কিনা? ইয়েস স্যার। সবকটার শুরুতে এম আছে, অর্থাৎ এই 6টি এম যুক্ত শব্দর এম কে নিয়ে হয়েছে 6M। জিআর টেরি এবং ফ্রাঙ্কলিন, ওনারা ম্যানেজমেন্ট স্কলার, ওনারা এই দুইজন শিল্প প্রতিষ্ঠানের উপর গবেষণা করে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যে সকল উপকরণ লাগে এই উপকরণগুলোকে ওনারা আইডেন্টিফাই করেছেন এবং সংক্ষিপ্ত একটা নাম দিয়েছেন 6M। তো 6M কে যদি আমরা বলি যে মেন, ম্যাটেরিয়ালস, মানি, মেশিন, মার্কেট, মেথড, এই 6টি শব্দ হচ্ছে আমাদের মৌলিক উপকরণগুলোর ইংরেজি শব্দ। উপকরণগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মানবীয় উপকরণ, আর একটা কি? অমানবীয় বা বস্তুগত উপকরণ। অর্থাৎ মেন, দেখো শুধুমাত্র শ্রমিক, জনশক্তি, এটাই শুধুমাত্র মানুষ যাদের জীবন আছে, আর বাকিগুলো মানব সৃষ্ট উপাদান কিংবা যাদের জীবন নেই কিন্তু মানুষ এগুলোকে ব্যবহার করে লক্ষ্য অর্জন করবে। তাহলে দুটি ভাগে ভাগ করি, একমাত্র মানুষই হচ্ছে মানবীয় উপকরণ আর বাকি 5টি হচ্ছে অমানবীয় বা বস্তুগত উপকরণ যার জীবন নেই। মানুষ বা শ্রমিক, জনশক্তি, শ্রমিক কর্মী যারা রয়েছে তারা এই সকল উপকরণগুলো প্রপারলি ব্যবহার করে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য যেটা রয়েছে সেটা বাস্তবায়ন করবে। কারো জিজ্ঞাসা আছে? কোনো কিছু জিজ্ঞাসা আছে? তোমরা সবাই কিন্তু রেসপন্স করছো না বাবা, খুবই বিরক্তিকর এটা। নো স্যার। হ্যাঁ, সবাই মানে খুবই বিরক্তি। আমি জানি রেসপন্স করবে, ক্লাসে রেসপন্স না করলে কেমনে হবে? ওকে, আমরা এবার মৌলিক উপকরণগুলো জানলাম। বলো দেখি মৌলিক উপকরণগুলো, মোহাম্মদ সরকার বলো। মোহাম্মদ সরকার। স্যার মানবীয় উপকরণ, একটা হচ্ছে অমানবীয় বা বস্তুগত উপকরণ। হ্যাঁ, 6টি 6M কে বলো, 6M। উপকরণ 6A। বলবো? হ্যাঁ বলো বলো। তার মেন, ম্যাটেরিয়াল, মানি, মেশিন, মার্কেট, মেথড। আচ্ছা, ওকে। তাহলে মানুষ, জনশক্তি বা মানব সম্পদ এটা একটা বিষয় অর্থাৎ মেন। এরপর হচ্ছে মানি অর্থাৎ কাঁচামাল, ম্যাটেরিয়ালস মানে কাঁচামাল মানে অর্থ, ম্যাটেরিয়ালস মানে কাঁচামাল মানে র ম্যাটেরিয়ালস কে বোঝায়, মেশিনারিজ যন্ত্রপাতি, মার্কেট বাজার, মেথড পদ্ধতি। এই 6টি উপকরণ নিয়ে এখন কে বলেছেন এটা বলতে দেখি? এই 6M এর ধারণা কে দিয়েছেন? জিআর টেরি এন্ড ফ্রাঙ্কলিন। রাইট, জিআর টেরি এবং ফ্রাঙ্কলিন, এনারা দুইজন ম্যানেজমেন্ট স্কলার। ওনারা এই 6টি উপকরণের নাম দিয়েছেন, সংক্ষিপ্ত নাম দিয়েছেন 6M। ব্যবস্থাপনার এই মৌলিক উপকরণগুলোকে সংক্ষেপে 6M দ্বারা প্রকাশ করা হয়েছে। প্রকাশ করেছেন। এই 6M এর অর্থ হচ্ছে মেন অর্থাৎ মানব শক্তি বা শ্রমিক কর্মচারী, পার্সোনেল বলা হয় যেটাকে, মানি অর্থাৎ অর্থ বা মূলধন,
ম্যাটেরিয়ালস মানে র ম্যাটেরিয়ালস, কাঁচামাল বা মালামাল। এই কাঁচামাল বা মালামাল মানে হচ্ছে অর্ধপ্রস্তুত কাঁচামাল, প্রস্তুত কাঁচামাল, হ্যাঁ, একেবারেই আধা প্রস্তুত বা মানে একেবারেই কাঁচামাল, এগুলোকে বোঝায়। মেশিনারিজ যন্ত্রপাতি, মার্কেট বাজার, মেথড পদ্ধতি, এগুলোর আবার ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাগুলো আবার করতে হয়। যেহেতু সময় একটু আছে মনে হয়, আমরা একটু দেখি। দেখো যে মানি সরি মেন মানে মানব সম্পদ, শ্রমিক, কর্মচারী। একটি প্রতিষ্ঠানে 6টি মৌলিক উপকরণ রয়েছে। এই মৌলিক উপকরণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে মেন, অর্থাৎ মানব শক্তি বা হচ্ছে শ্রমিক, কর্মচারী। একটি প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় সংখ্যক দক্ষ ও যোগ্য লোক নিয়োগ করতে হয়। দক্ষ যোগ্য কর্মী বাহিনী গড়ে তুলতে হয়। তো নিয়োজিত শ্রমিক কর্মচারীরা যত দক্ষ হবে, প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য তত কম সময় কম খরচে অর্জন করা সম্ভব হবে। আর যদি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা অদক্ষ হয়, অযোগ্য হয়, তাহলে প্রতিষ্ঠানের অন্যান্য উপকরণগুলো যত উন্নত মানেই হোক না কেন, যত অর্থই থাক না কেন, কাঁচামাল যত উন্নতি হোক না কেন, পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হোক না কেন, ওরা এই সকল উপকরণগুলোর অপচয় ঘটাবে, প্রতিষ্ঠানের আলটিমেটলি ক্ষতি করবে। তো কম খরচ তো হবেই না, ওখানে আরো অনেক দ্বিগুণ তিনগুণ খরচ হবে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনও হবে না। সুতরাং একটি প্রতিষ্ঠানের মৌলিক উপকরণ হিসেবে শ্রমিক কর্মচারী পর্যাপ্ত সংখ্যক এবং অবশ্যই দক্ষ ও যোগ্য লোক হতে হবে, তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। দেন মানি অর্থাৎ অর্থ বা মূলধন। মানি অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োজিত যে সকল অর্থ পুনরায় যে সকল অর্থ বা টাকা পয়সা ব্যবহার করা হয়, সেগুলো সমষ্টি হচ্ছে আমাদের মূলধন। কি বুঝতে পারছো? তো মূলধন হচ্ছে পুনরায় উৎপাদনের কাজে নিয়োজিত যে সকল অর্থ রয়েছে, সেগুলোকে মূলধন হিসেবে আখ্যায়িত করা হয়। তো একটি প্রতিষ্ঠানের অনেক ধরনের খরচ হয়, চলতি খরচ, স্থায়ী খরচ। এই চলতি এবং স্থায়ী খরচ নির্বাহ করবার মতো একটি প্রতিষ্ঠানে যদি পর্যাপ্ত পরিমাণে অর্থ না থাকে, তাহলে ওই প্রতিষ্ঠানের পক্ষে মাঝখানে গিয়ে দেখা যাবে যে পর্যাপ্ত পরিমাণে অর্থ দরকার কিন্তু খরচ করতে পারছে না টাকার অভাবে। যখন যে ধরনের টাকা দরকার, সে পরিমাণ অর্থ পর্যাপ্ত পরিমাণে রাখা একটি প্রতিষ্ঠানের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কাঁচামাল দরকার, কাঁচামাল ক্রয় করার জন্য যে অর্থ দরকার, সেই অর্থ চলতি অর্থ। এই অর্থ যদি ঘাটতি থাকে, তাহলে কাঁচামাল ওই মুহূর্তে কেনা সম্ভব হবে না। আবার আসে দেখি র মেটেরিয়ালস মানে ম্যাটেরিয়ালস, কাঁচামাল বা মালামাল। একটি প্রতিষ্ঠান উৎপাদনকে কন্টিনিউ করবার জন্য আমাদের কাঁচামাল দরকার। তাহলে এই কাঁচামালগুলো কেমন, কোয়ালিটি কেমন, কয়েকটি বিষয় দেখতে হয়। উন্নত কাঁচামাল কিনা এবং পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল মজুদ আছে কিনা। যদি উন্নত কাঁচামাল না হয় এবং পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল মজুদ না থাকে, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু, এটা না হচ্ছে পর্যাপ্ত, তাহলে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হবে এবং শ্রমিকরা কাজ করতে গিয়ে ওই সকল দ্রব্য দিয়ে ভালো মানের পণ্য উৎপাদন করা সম্ভব হবে না। তাহলে আলটিমেটলি প্রতিষ্ঠান লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হবে। তাহলে কি করতে হবে? উন্নত মানের কাঁচামাল লাগবে এবং উৎপাদন ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল মজুদ রাখতে হবে, তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে। এরপরে আসো দেখি মেশিনারিজ যন্ত্রপাতি। তোমরা জানো যে যে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি যত উন্নত, ওই প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত খরচ কম এবং আগে হচ্ছে অনেক বেশি পণ্য উৎপাদন করা সম্ভব। তাহলে উন্নত যন্ত্রপাতির মাধ্যমে এখন দেখা গেল যে তুমি উন্নত কাঁচামাল নিয়ে এসেছো, দক্ষ জনশক্তি আছে, কিন্তু উন্নত যন্ত্রপাতি নেই, তাহলে তাদের দ্বারা ভালো মানের পণ্য উৎপাদন করা সম্ভব নয়। তার মানে একই সাথে মানসম্মত কাঁচামাল, যথেষ্ট পরিমাণ অর্থ এবং দক্ষ শ্রমিক শক্তির পাশাপাশি আমাদের উন্নত আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হবে উৎপাদনের ক্ষেত্রে, তাহলে আমাদের উৎপাদন পর্যাপ্ত পরিমাণে হবে, অল্প সময় উন্নত মানের কাঁচামাল উৎপাদন করা সম্ভব হবে। ঠিক আছে? তার মানে আধুনিক যন্ত্রপাতি এখানে দরকার হবে। বাজার মানে হচ্ছে যে একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য দেশের মোট ভোক্তা বা ক্রেতা জনগোষ্ঠীর কত অংশ আমার উৎপাদিত পণ্য ভোগ করে, ব্যবহার করে, সেটাই হচ্ছে আসলে ওই পণ্যের বাজার। যেমন তোমার ম্যাটাডোর পেন আছে, লিঙ্ক আছে, গুডলাক আছে, ইকোনো আছে। কোন পেন সবচেয়ে বেশি বাজারে বিক্রি হয়? কোন পেন বলো তো দেখি? তোমরা যদি সিম্পলি চিন্তা করো, কোন পেন? ম্যাটাডোর বেশি উৎপাদন হয়, বেশি বিক্রি হয়, তাই না? মানুষজন, ছেলেরা, হচ্ছে ছাত্ররা বেশি ম্যাটাডোর পেন ক্রয় করে। তার মানে বাজারের সিংহভাগ দখল করে আছে আমাদের ম্যাটাডোর। আবার আমরা যদি বিকাশ, নগদ, রকেট, উপায়, তাই না, এগুলো যদি আমরা চিন্তা করি, এম ক্যাশ, হ্যাঁ,
এগুলোকে চিন্তা করে তাহলে সবচেয়ে বেশি মোবাইল ব্যাংকিং এর বাজারটুকু দখল করে রেখেছে কে? বিকাশ। বিকাশ বিকাশ। দখল করে রয়েছে, তাই না? এই কথাগুলো হচ্ছে এখানকার বিষয়। অর্থাৎ আমরা দক্ষ জনশক্তি, পর্যাপ্ত পরিমাণ অর্থ এবং উন্নত কাঁচামাল, উন্নত যন্ত্রপাতির মাধ্যমে আমরা পর্যাপ্ত পরিমাণ পণ্য উৎপাদন করবো, ঠিক, কিন্তু এই পণ্যগুলো তো আমাকে বাজারে বিক্রি করতে হবে। এখন ক্রেতা সাধারণের কাছে বিক্রয় করতে চাইলে আমাকে বিভিন্ন প্রচেষ্টা চালাতে হবে। তাদের সেই প্রচেষ্টা চালিয়ে জনসাধারণকে আমার পণ্যের প্রতি অ্যাট্রাকটিভ করে তুলতে হবে। এটাই হচ্ছে বাজার পদ্ধতি, অর্থাৎ কোন পদ্ধতিতে পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করা হবে সেটাই হচ্ছে এখানকার বিষয়, পদ্ধতি। এখন উৎপাদন পদ্ধতি যদি শিখলে হয়, যেমন তেল, দেখেন তেল হচ্ছে মেশিনে উৎপাদন হয়, আবার ঘানি টিনেও উৎপাদন করা যায়। আবার ধরে নাও যে বিস্কিট যেগুলো উৎপাদন হয় সেগুলো হাতে উৎপাদন করা যায়, আবার মেশিনে উৎপাদন করা যায়। কাপড়, তুমি মেশিনেও কাপড় কেটে তুমি কাপড় তৈরি করতে পারো, আবার হাতে কেটেও তুমি হচ্ছে বিভিন্ন কাপড় তৈরি করতে পারো, তাই না? তো কোন পদ্ধতিতে বেশি, কোন পদ্ধতি প্রয়োগ করছে উৎপাদনের ক্ষেত্রে এবং বাজারজাতকরণের ক্ষেত্রে, তার উপর আসলে প্রতিষ্ঠানের সফলতা ব্যর্থতা নির্ভর করে। যেমন ধরে নাও তুমি যদি ম্যান টু ম্যান মানুষের সাথে যোগাযোগ করে পণ্য বিক্রি করার চেষ্টা করো, তাহলে তোমার অনেক সময় দরকার হবে এবং কাস্টমার কম সংখ্যা হবে। কিন্তু যদি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে জনসাধারণকে প্রচার প্রচারণার কাছে কাজে ব্যস্ত থাকো, তাহলে একই সময় অল্প সময় প্রচুর লোককে জানানো সম্ভব হবে এবং জনগণ জানবে এবং আমার পণ্য ক্রয় করবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো একটা প্রতিষ্ঠানের জন্য হচ্ছে উপকরণ হিসেবে কাজ করে। প্রশ্ন আছে কারো? কার কোনো প্রশ্ন আছে? না স্যার। বুঝতে পেরেছো ভাই? নো স্যার। নো স্যার মানে বোঝা নাই? নো স্যার মানে কি? না স্যার, কোনো প্রশ্ন নাই স্যার। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, বুঝতে পেরেছি। তাহলে এখন আসো দেখি, আমরা এই যে উপকরণগুলো, ধরে নাও যে আমরা দক্ষ জনশক্তি নিয়েছি, প্রচুর অর্থ রয়েছে, প্রচুর কাঁচামাল রয়েছে, উন্নত কাঁচামাল রয়েছে, উন্নত যন্ত্রপাতি রয়েছে, বাজার আমরা দখল করব, পদ্ধতি আমরা উন্নত পদ্ধতিতে পণ্য উৎপাদন করব, এগুলো সবগুলো উপকরণ আমাদের রয়েছে। এখন কিভাবে এগুলোর, এই উপকরণগুলোর উন্নত ব্যবহার করা যায়, খুব ভালোভাবে ব্যবহার করা যায়, তার জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত একজন ব্যক্তির দায়িত্ব থাকে, তিনি হচ্ছেন একজন ব্যবস্থাপক। ঠিক আছে? তো একটা প্রতিষ্ঠানে অনেক ব্যবস্থাপক রয়েছে, ক্রয় ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, হিসাব ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক, মানব সম্পদ ব্যবস্থাপক, আছে না? বলো তো দিকে আছে কিনা? ইয়েস স্যার। আছে স্যার। তাহলে প্রত্যেকটি ব্যবস্থাপকের দায়িত্ব হচ্ছে তার যে তাকে যে লক্ষ্য অর্জন করতে বলা হয়েছে, ওই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য উপকরণ সরবরাহ করা হয়েছে, এই উপকরণগুলোকে যথাযথ ব্যবহার করাই তার দায়িত্ব একজন ব্যবস্থাপকের। তাহলে এই ব্যবস্থাপক চিন্তা করবেন আমি কিভাবে ব্যবহার করব, আমাকে এই পণ্যগুলো, এই উপকরণগুলোকে যথাযথ ব্যবহার করতে চাইলে হলে আমাকে কি করতে হবে? কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো হচ্ছে পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মসংস্থান, নির্দেশনা দান, প্রেষণা দান, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। ঠিক আছে? এগুলো হচ্ছে ব্যবস্থাপনার মৌলিক কাজ। এগুলো কি বলো? ব্যবস্থাপনা মৌলিক কাজ। খেয়াল করবে, এখানে কিন্তু কয়েকটা ভাগ করে দেখাবো আমি। দেখো, পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, এই তিনটি হচ্ছে ব্যবস্থাপনার প্রাথমিক কাজ। কি কাজ বলো? পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, প্রাথমিক এগুলো কাজ। হচ্ছে প্রিপারেশন নেওয়ার মতো কাজ, অর্থাৎ প্রস্তুতিমূলক কাজ। অ্যাকশন শুরু হবে পরে। অর্থাৎ এখনো আমরা কি করেছি, এই পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থানের মধ্যেই এই মৌলিক উপকরণগুলো যেগুলো রয়েছে, আমরা একটু আগে যেটা দেখলাম, এই যে 6টি উপকরণ, এই 6টি উপকরণকে অর্গানাইজ করা হয়, একত্রিতকরণ করা হয়। বুঝতে পারছো? কিন্তু মেশিন নিয়ে এসেছি, শ্রমিক কর্মচারী নিয়োগ দিয়েছি, টাকা নিয়ে এনেছি, তারপর হচ্ছে যে কাঁচামাল জোগাড় করে রেখেছি, স্থাপনা নিয়েছি, এখন রান হবে। এই অর্থাৎ এই উপকরণগুলোকে গতিশীল হবে, অর্থাৎ শ্রমিকরা কাজ করবে, তারপর হচ্ছে যে মেশিন ঘুরবে, কাঁচামাল ব্যবহার শুরু হবে, প্রতিষ্ঠান উৎপাদন বাড়বে, বিক্রয় শুরু হবে। এইগুলো শুরু হয় আমাদের 4 নম্বর থেকে, অর্থাৎ এগুলো অ্যাকশন মূলক কাজ। কি বলো দেখি এগুলো? 4 থেকে 4, 5, 6 কি কাজ? অ্যাকশন মূলক। রাইট, অ্যাকশন নিয়ে। অ্যাকশন মূলক স্যার। হ্যাঁ, আমি কিন্তু অ্যাকশন এবং মূলক দুইটা বাংলা এবং ইংলিশ দুইটা লাগিয়ে দিয়েছি। তোমরা ইংলিশ বানাও অথবা বাংলা বানাও, তোমরা বানিয়ে নাও। ঠিক আছে?
তাহলে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন এবং কর্মী সংস্থানের তিনটি হচ্ছে প্রাথমিক কাজ। তারপরে দেখো, যিনি একজন ব্যবস্থাপক তিনি নেতা। বলো দেখি একজন ব্যবস্থাপক কি? একজন নেতা স্যার। নেতা। একজন ব্যবস্থাপক যখন নেতা 1 2 3 এই তিনটা কাজ করবেন তখন পর্যন্ত তিনি নেতা হন নাই। বুঝতে পারছো কি? এবার আসো দেখি, তিনি যদি নেতৃত্ব দেন, অর্থাৎ নেতার যে কাজগুলো সেই কাজগুলো তিনি যদি করেন, তাহলে তাকে এবার ব্যবস্থাপক হয়ে যাবেন একজন নেতা। তাহলে ব্যবস্থাপক কখন নেতা হবেন? যখন ব্যবস্থাপক শ্রমিক কর্মচারীদের নির্দেশনা দেবেন, এই রহিম তুমি এটা করো, এই করিম তুমি এটা করো, তোমার কাজ 7 দিনের মধ্যে এটা আমি উৎপাদন চাই, তাই না? সমস্যা যদি হয় আমার সাথে যোগাযোগ করো, এই সমস্যা হলে এই কাজ করবা, ঠিক আছে? এইটুকু সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা তোমাকে দিলাম। এই যে কিছু কিছু কাজ, এই কাজগুলো হচ্ছে 4 5 6, অর্থাৎ একজন নেতা কি করবেন? নির্দেশনা দিবেন, একজন নেতা প্রেরণা দিবেন, একজন নেতা সমন্বয় সাধন করবেন, অর্থাৎ একজন নেতাই এই কাজগুলো করেন। যখন একজন ব্যবস্থাপক তার এই নেতৃত্বমূলক এই তিনটি কাজ করবেন, তখন একজন ব্যবস্থাপক হয়ে যাবেন নেতা। বুঝাতে পেরেছি? জি জি স্যার। হ্যাঁ Yes, স্যার। হ্যাঁ, ঠিক আছে। এই তাহলে হচ্ছে নেতৃত্বমূলক কাজ কোনটি? এই জন্য তোমাদের বইতে লেখা আছে নির্দেশনা প্রেরণা সমন্বয় সাধন। নির্দেশনা প্রেরণা সমন্বয় সাধন এই তিনটি কাজ এর সমষ্টি হচ্ছে নেতৃত্ব দান। একটি দল বা গোষ্ঠীকে লক্ষ্যপণে এগিয়ে নেওয়ার জন্য যে কৌশল প্রয়োগ করা হয়, যে কাজগুলো করা হয়, একজন নেতা যে কাজগুলো করেন তাকে বলা হয় নেতৃত্ব। তো একটি দল বা গোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য কি কি কাজ করেন? নির্দেশনা দেন, প্রেরণা দেন, সমন্বয় সাধন করেন, যোগাযোগ করেন। মাহাদি বুঝতে পেরেছো? জি স্যার। আরিফ বুঝতে পেরেছো? তাহলে এই যে কার্যভিত্তিক যে কাজগুলো রয়েছে, নির্দেশনা প্রেরণা সমন্বয়ের সাথে নিয়ন্ত্রণ, এখন এগুলোর ব্যাখ্যা তোমাকে জানতে হবে। আমি শর্ট করে বলি যেহেতু সময় কম। আসো দেখি পরিকল্পনা কাকে বলে। যে হচ্ছে ভবিষ্যতে কি করা হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করার নামই হচ্ছে পরিকল্পনা। ভবিষ্যতে কি করা হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করার নামই হচ্ছে পরিকল্পনা। আগাম সিদ্ধান্ত কি কি নেবে? যে কোনো একটি লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কে কোন কাজ কতটুকু কোন সময় সম্পন্ন করবে, কোন কাজ কখন কোথায় কিভাবে সম্পন্ন হবে, তার পূর্ব নির্ধারিত নকশাই হচ্ছে পরিকল্পনা। ধরে নাও তোমরা বনভোজনে যাবা, পিকনিকে যাবা। সাধারণত টেস্ট পরীক্ষার পরে আমাদের কলেজে বাচ্চাদের পিকনিকে নিয়ে যাওয়া হয়, স্টাডি ট্যুরে নিয়ে যাওয়া হয়। তখন আমরা কি করি? পূর্ব থেকে প্রস্তুতি নিই, কয়টা বাস লাগবে, বাসের দায়িত্ব একজনকে দেওয়া হয়, কত শ্রমিকদেরকে কারা কারা যাবে, যাবে কি যাবে না এগুলো লিস্ট করতে বলা হয়, খাবারের দায়িত্ব একজনকে দেওয়া হয়, স্পটের দায়িত্ব একজনকে দেওয়া হয়। বলো দেখি এগুলো কি পূর্ব নির্ধারিত কাজ কিনা? ভবিষ্যতে তোমরা যাবা তার পূর্বে এগুলো ঠিক করে রাখা হয়। এটাকে কি পরিকল্পনা বলা চলে? জি Yes, জি স্যার। স্যার। এটা একটা পরিকল্পনা। এখন আসো দিকে সংগঠন। এই যে পরিকল্পনা করার জন্য আমার বাস লাগবে, টাকা লাগবে, তারপরে হচ্ছে যে খাবার সংগ্রহ করতে হবে, এই সকল উপকরণগুলোকে একত্রিতকরণ করার নামই হচ্ছে সংগঠন। এটা একটা সেন্স। আরেকটা হচ্ছে, তাহলে বলো তো দেখি বাস নেয়া, বাস সংগ্রহ করা, স্পট দেখা, খাবার সংগ্রহ করা, টাকা সংগ্রহ করা, এগুলো কি আলাদা আলাদা কাজ কিনা নাকি একই ধরনের কাজ? উত্তর দিতে এত লেট হলে আমি শেষ করবো কেমনে ক্লাস? একই ধরনের। একই ধরনের কাজ, আলাদা আলাদা কাজ। আলাদা আলাদা কাজ। এই আলাদা আলাদা কাজগুলো, আলাদা আলাদা। কাজের বৈশিষ্ট্য অনুযায়ী কাজগুলোকে ভাগ করা, দায়িত্ব কর্তব্য নির্ধারণ করা, দায়িত্ব কর্তব্য যার যার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব তার উপর অর্পণ করা এবং সবার সাথে একটা সমন্বয় করে চলার নামই হচ্ছে সংগঠিতকরণ। বোঝাতে পেরেছি? তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। ইয়েস স্যার। এবার আসো দেখি, এই যে জি, কাজ স্যার। সম্পূর্ণ করতে হবে, আমরা বলছি যে ব্যবস্থাপনার যে 7টি মৌলিক উপকরণ রয়েছে এর মধ্যে সবচেয়ে মৌলিক উপকরণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ কোনটি বলো তো দেখি? স্যার পরিকল্পনা। পরিকল্পনা। না না না, এটা তো আমি কাজ, কিন্তু উপকরণ বলো। এই 7টি উপকরণ, 6টি উপকরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ কোনটি? স্যার মেন। মেন, রাইট। শ্রমিক কর্মচারী যাদেরকে দিয়ে অন্যান্য উপকরণগুলো ব্যবহার হবে ওরাই বেশি গুরুত্বপূর্ণ। এবং এই একটা একটা উপকরণকে আমাদের ম্যানেজ করা, ওদেরকে সাথে কাজ করা খুব বড় কাজ। এজন্য ব্যবস্থাপনা আরেকটি কাজ হচ্ছে কর্মী সংস্থান। কি? একটি লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় সংখ্যক দক্ষ যোগ্য লোক নিয়োগদান করার নামই হচ্ছে কর্মী সংস্থান। অর্থাৎ প্রতিষ্ঠানের দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার জন্য
কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন সংক্রান্ত কাজগুলোর সমষ্টিকে বলা হয় ব্যবস্থাপনা। এখানকার কর্মসংস্থান। এবার আসলে দেখি উপকরণ যা আছে সংগ্রহ করেছি, কর্মসংস্থান করেছি, এখন এদেরকে দিয়ে কাজ করাতে হবে। এখন এই ব্যবস্থাপনার নিয়োজিত শ্রমিক কর্মচারীদের কাজ করার জন্য সময়ে সময়ে যে দিক নির্দেশনা দেওয়া হয়, আদেশ, নির্দেশ, উপদেশ প্রদান করা হয়, সেটাই হচ্ছে নির্দেশনা। বুঝতে পারছো? এবার আসলে দিকে প্রেষণা, নিয়োজিত শ্রমিক কর্মচারীদেরকে কাজে উৎসাহিত এবং স্বেচ্ছাপ্রণোদিত করার প্রক্রিয়াকে বা কৌশলকে বলা হয় প্রেষণা। দেন সমন্বয় সাধন কি? একটি প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ, উপবিভাগ, ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, উচ্চ স্তর, মধ্যস্থ, নিম্ন স্তর রয়েছে। সব স্তরের মধ্যে, সব বিভাগের মধ্যে একটা সুসম্পর্ক বা স্থাপন করার নামই হচ্ছে সমন্বয় সাধন। অর্থাৎ ক্রয়ের সাথে বিক্রয়, বিক্রয়ের সাথে উৎপাদন, উৎপাদনের সাথে অর্থ সংস্থান, ক্রয় ইত্যাদি এই বিভাগগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন ঘটাতে হবে। এরপরে নিয়ন্ত্রণ আসলে দেখি যে নিয়ন্ত্রণ হচ্ছে ব্যবস্থাপনার সর্বশেষ কাজ, পরিকল্পনা ব্যবস্থাপনার প্রথম কাজ, সংগঠন দ্বিতীয় কাজ, কর্মসংস্থান তৃতীয় কাজ, চতুর্থ কাজ। এগুলো কিন্তু ধাপ। নিয়ন্ত্রণ হচ্ছে পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা দেখা, না হয়ে থাকলে তার কারণ উদ্ঘাটন করা, এবং কি কারণে আমরা লক্ষ্য অর্জন করতে পারলাম না তার কারণ উদ্ঘাটন করে সেই সমস্যা সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নামই হচ্ছে নিয়ন্ত্রণ। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. এই অধ্যায়ের এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের যে আলোচনার বিষয়বস্তু দেওয়া হলো, এবং এটাই তোমাদেরকে আগামী দিনে ধরা হবে এবং পারফেক্টলি উত্তর দিতে হবে। আজকের হোমওয়ার্ক হচ্ছে এটুকু, এবং এটা ইউটিউবে থাকবে। তোমরা প্রয়োজনে এই লেকচারটুকু দেখে তোমরা হলো যেটা জানার সেটা জেনে নিবে। ঠিক আছে? Okay, sir. 4 থেকে 7 নম্বর পর্যন্ত ধাপটি কি বলে? হ্যাঁ স্যার 4 থেকে 7 নম্বর পর্যন্ত ধাপটি কি বলে? নেতৃত্বমূলক কাজ।